আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। করোনা ভাইরাসের মধ্যে তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমাদের দেশ সহ সারা বিশ্বে অনেক সমস্যা করোনা ভাইরাসের কারণে। তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাত খুবই দুর্বল হয়ে পড়েছে। আমাদের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তোমাদের লেখাপড়া পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এর ওই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের স্যার মোহাম্মদ মাহবুবুর রহমান অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অর্থনীতির পঞ্চম অধ্যায় শ্রমবাজার নিয়ে শ্রমবাজারের শ্রম বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। শ্রম কাকে বলে, শ্রমের বৈশিষ্ট্য, শ্রম বাজারের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছ। আশা করি তোমরা বাসায় দেখেছো, বুঝতে পেরেছ। আজকে আমরা শ্রম বাজারের বাকি অংশ অর্থাৎ মজুরি প্রদানের পদ্ধতি, মজুরির প্রকারভেদ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে আশা করি উপকৃত হবে। তো আজকে আমি মজুরি নিয়ে আলোচনা করব। মজুরি কি? মজুরি হলো শ্রমিকের পারিশ্রমিক, অর্থাৎ শ্রমিকেরা শ্রম দেবে, পারিশ্রমিক বাবদ যে অর্থটা পায় সেটাই হচ্ছে মজুরি। সংক্ষেপে এইভাবে বলা যাবে। আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে বলতে পারবো একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময়ান্তে শারীরিক ও মানসিক যে পরিশ্রম দেয় তার ফলে যে অর্থ উপার্জন করে সেটাই হচ্ছে মজুরি। আবার অন্যভাবে বলতে পারবো একজন শ্রমিক শারীরিক ও মানসিক পরিশ্রমের ফলে বা পরিশ্রম দিয়ে নিয়োগকর্তার নিকট থেকে নির্দিষ্ট সময়ান্তে যে অর্থটা উপার্জন করে সেটাকে বলবো আমরা মজুরি। বুঝতে পেরেছ? তাহলে মজুরির সংজ্ঞা যদি আমরা দেখি, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে মজুরির সংজ্ঞা দিয়েছেন। যেমন অধ্যাপক বেনহাম বলছেন কি, চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে শ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করে তাকে মজুরি। আবার বলছি, চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করে তাকে বলা হচ্ছে মজুরি। অর্থাৎ মালিক বা নিয়োগকর্তা যখন শ্রমিক নিয়োগ দেবে তখন বিভিন্ন চুক্তি করবে। চুক্তির ফলে বা চুক্তির মাধ্যমে যেভাবে চুক্তি করবে সে অনুযায়ী যে অর্থ প্রদান করবে সেটাকে বলা হচ্ছে মজুরি। সে ঘন্টা হতে পারে, দিন হতে পারে, মাস হতে পারে। শ্রমিকের সাথে নিয়োগকর্তার একটা চুক্তি থাকে, চুক্তির মাধ্যমে যে অর্থ প্রদান করবে সেটাকে বলা হচ্ছে মজুরি। অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে কি হচ্ছে, শ্রমিকের পারিশ্রমিককে মজুরি করে। শ্রমিকের পারিশ্রমিককে কি বলা হয়? মজুরি। অর্থাৎ শ্রমিকেরা যে পারিশ্রমিক দিবে সেটাই হচ্ছে মজুরি। অর্থাৎ নিয়োগকর্তা বা মালিক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রমিকদেরকে যে পারিশ্রমিকটা দিবে সেটাই হচ্ছে মজুরি। বুঝতে পেরেছ? তাহলে আমরা মজুরি বলতে কি বুঝলাম? মজুরি বলতে বুঝলাম যে একজন শ্রমিক কাজ করবে, কাজ করার ফলে নিয়োগকর্তা বা মালিক তাকে নির্দিষ্ট সময়ান্তে যে পারিশ্রমিকটা দিবে সেটাই হচ্ছে মজুরি। অর্থাৎ শ্রমিকের সাথে মালিকের একটা চুক্তি হবে, চুক্তির মাধ্যমে শ্রমিক কাজ করবে, কাজের বিনিময়ে মালিক নির্দিষ্ট সময়ের পরে যে অর্থ প্রদান করবে সেটাকে বলা হচ্ছে মজুরি। বুঝতে পেরেছো তোমরা? আশা করি ক্লিয়ার হয়েছ। তো মজুরি প্রদানের পদ্ধতি আমরা দেখব। মজুরি প্রদানের পদ্ধতি অর্থাৎ মজুরি কীভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি, একটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। মজুরি প্রদানের পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব।
একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি আর একটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। সময় ভিত্তিক মজুরি কাকে বলে তাহলে দেখি। সময় ভিত্তিক মজুরি হলো একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময়ের পরে যে পারিশ্রমিকটা পাবে সেটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। উদাহরণ আমরা দিতে আমাদের বুঝতে হবে, ক্লিয়ার হবে। অর্থাৎ একজন শ্রমিক 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস এরপরে যে পারিশ্রমিকটা পাবে সেটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। অর্থাৎ সময়ের সাথে মালিকের সাথে কী থাকবে, চুক্তি থাকবে। আমি 1 ঘন্টা কাজ করব, আমি এত টাকা নেব। মালিক যদি রাজি থাকে সেটাকে বলা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। অর্থাৎ সময়ের সাথে যে পারিশ্রমিকটা সেটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। আর একটা হচ্ছে কি কর্মভিত্তিক মজুরি। কর্মভিত্তিক মজুরি কাকে বলা হয় তাহলে একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের পরে যে পারিশ্রমিক পায় সেটাকে বলা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। আবার বলছি, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করার পরে শ্রমিক মালিকের কাছ থেকে যে পারিশ্রমিকটা পায় সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। তোমাদের একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। মনে করো যে মালিক বলল তোমাকে একটা গাছ কেটে দিতে হবে, তোমাকে 500 টাকা দেবে। এটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। সে যদি বলে কি তোমাকে একটা কাঠ ফেলে দিতে হবে, 200 টাকা দেবো, সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। বুঝতে পেরেছ? আবার বলছি, সময় ভিত্তিক মজুরিটা হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। একটা নির্দিষ্ট সময়ের পরে মালিক শ্রমিককে যে পারিশ্রমিকটা দিবে সেটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। ঠিক আছে? আর কর্মভিত্তিক মজুরি কি? কর্মভিত্তিক মজুরি হলো একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের করার ফলে, একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার মাধ্যমে একজন শ্রমিক মালিকের কাছ থেকে যেটা পায় সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। অর্থাৎ একটা কাজ করবে, সে সময়ের সাথে সম্পর্ক নেই। কাজটা তাকে বলে দেবে কি কাজটা তোমাকে করতে হবে, এই কাজটা করলে তোমাকে 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা দেবে। সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। ওই কর্মটা সম্পাদন করার জন্য তাকে 1 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, সেটা শ্রমিকের ব্যাপার। কাজটা সম্পাদন করা হবে, মালিক তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেবে, যেটা তার সাথে চুক্তি হয়েছিল। ক্লিয়ার হয়েছ? তাহলে আমরা এখন দেখব একই পেশায় মজুরির পার্থক্য। অর্থাৎ আমি আর একটু তোমাদের বলি, তোমাদের এটা শিখন ফলে নেই, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু বিষয় আলোচনা করব যেটা তোমাদের কাজে লাগবে। একই পেশায় মজুরির পার্থক্যের কারণ, একই রকম পেশা কিন্তু মজুরি আবার ভিন্ন ভিন্ন। এটা আবার কেমন কথা? তোমাদের কাছে মনে হবে এটা কেমন কথা? পেশা একই, আবার মজুরি ভিন্ন ভিন্ন। কারোর মজুরি কম, কারোর মজুরি বেশি। এটা কারণ কি? এরা কারণ আমরা এখন উদ্ঘাটন করার চেষ্টা করবো বা তোমাদের বোঝার চেষ্টা করবো। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার কারণে কিন্তু কী হয়, মজুরি ভিন্ন ভিন্ন হয়। যদি কেউ এসএসসি পাস থাকে তাহলে তার মজুরি কম হবে। একই প্রতিষ্ঠানে চাকরি করে দেখা যায় কে এসএসসি পাস, কেউ ডিগ্রি পাস, কেউ এমএ পাস বা এমএসসি পাস। তাহলে শিক্ষাগত যোগ্যতার কারণে কী হচ্ছে, মজুরি ভিন্ন ভিন্ন হয়ে যাবে। যেমন কোনো কোম্পানিতে বা কোনো কলকারখানাতে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের শ্রমিক থাকে, পেশায় একই রকম কাজ করছে, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা এক একজনের এক রকম। তাহলে মজুরিও কী হবে, এক একজনের এক এক রকম। অর্থাৎ যার শিক্ষাগত যোগ্যতা কম সে মজুরি পাবে কম, যার শিক্ষাগত যোগ্যতা বেশি সে মজুরি পাবে বেশি। অভিজ্ঞতার উপরও মজুরি নির্ভর করে। তোমরা জানো যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন সেখানে অভিজ্ঞতা চাওয়া হয়। অনেক চাকরি আছে, অভিজ্ঞতার একটা মর্যাদা আছে। অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক বেশি কাজ করে। একজন অনভিজ্ঞ শ্রমিকের চেয়ে অভিজ্ঞ শ্রমিক দক্ষ হয় বেশি, সে কাজ করতে পারে বেশি, তার উৎপাদন ক্ষমতা বেশি। এ কারণে মালিক তাকে বেশি মজুরি দিতে আগ্রহী। তো অভিজ্ঞতার পার্থক্যের কারণে কী হয়, মজুরি
ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ যার অভিজ্ঞতা বেশি সে মজুরি পাবে বেশি, যার অভিজ্ঞতা কম সে মজুরি পাবে কম। দক্ষতার উপরও মজুরি নির্ভর করে। আমি একটু আগে বললাম যে সমস্ত শ্রমিক দক্ষ তাদের উৎপাদন ক্ষমতা বেশি। আমি যদি বেশি উৎপাদন করতে পারি, আমি যদি বেশি কাজ করতে পারি, আমাকে বেশি পারিশ্রমিক দেবে না? অবশ্যই পারিশ্রমিক দেবে। তোমার চেয়ে আমি বেশি কাজ করতে পারবো, তাহলে আমি বেশি যদি কাজ করি তার উৎপাদন বেশি করব, তার আয় বেশি হবে, আমার মজুরি বেশি হবে। এই জন্য যে শ্রমিক যত বেশি দক্ষ সে শ্রমিকের মজুরি তত বেশি, আর যে শ্রমিক দক্ষতা সম্পূর্ণ নয় সে শ্রমিকের মজুরি সব সময় কম। আমাদের দেশের শ্রমিকরা কী হয়, অশিক্ষিত বেশি বা স্বল্প শিক্ষিত, কারিগরি জ্ঞানের অভাব ইত্যাদি কারণে দেখা যাচ্ছে কি আমাদের দেশের শ্রমিকরা দক্ষ নয় বা আধা দক্ষ, স্বল্প দক্ষ, যার কারণে এদের মজুরি বেশি। দেখো আমাদেরও দুটা হাত পা, আর বিদেশি যারা শ্রমিক আছে তাদেরও দুটা হাত দুটা পা, কিন্তু আমাদের চেয়ে তারা প্রায় দ্বিগুণ কাজ করে। কারণটা কি? তারা দক্ষ, তারা টেকনোলজি সম্পর্কে জ্ঞাত, আমরা আধুনিক টেকনোলজি সম্পর্কে জ্ঞাত নয়, যার কারণে আমরা কাজ করতে পারি না তাদের তুলনায়, যার কারণে তাদের পারিশ্রমিকটা বেশি, আমাদের পারিশ্রমিকটা কম। তার দক্ষতার কারণেই কী হয়, শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। দায়িত্ব ও পদমর্যাদার পার্থক্য, দায়িত্ব পদমর্যাদার পার্থক্যের কারণেও কী হয়, শ্রমিকের মজুরি কম বেশি হয়। যে শ্রমিকের দায়িত্ব বেশি বা পদমর্যাদা সম্পন্ন সে শ্রমিক বেশি বেতন পাবে, আর যে শ্রমিকের দায়িত্ব কম পদমর্যাদা কম সে শ্রমিক কী পাবে, মজুরি কম পাবে। মনে করো আমাদের কলেজে উদাহরণ দিই, আমাদের কলেজে আমরা শিক্ষক প্রভাষক, আমাদের প্রিন্সিপাল স্যার আছে। দেখা গেল প্রিন্সিপাল স্যারের শিক্ষকতার যোগ্যতা আমাদের শিক্ষকতার যোগ্যতা একই, কিন্তু আমাদের চেয়ে প্রিন্সিপাল স্যার অনেক বেশি বেতন পান। কেন পান? তিনি অভিজ্ঞতা বেশি আছে, আর একটা হচ্ছে তিনি প্রিন্সিপাল, পদমর্যাদা আমাদের চেয়ে বেশি। আমরা হচ্ছে প্রভাষক আর তিনি হচ্ছেন প্রিন্সিপাল। এই পদমর্যাদা বেশি হওয়ার কারণে তেনার বেতন কি বেশি। বুঝতে পেরেছ? তাহলে অভিজ্ঞ যদি হয় কোনো শ্রমিক বা পদমর্যাদা বেশি থাকে তাহলে তার বেতন বেশি হবে, আর যে শ্রমিকের পদমর্যাদা বা অভিজ্ঞতা কম আছে তার কী হবে, মজুরি কম হবে। চাকরির শর্তের উপরেও কী করে, শ্রমিকের মজুরি নির্ভর করে। যে সমস্ত চাকরি কঠিন, অর্থাৎ এখানে কঠিন বলতে কী বোঝাচ্ছি, মানে এমন কিছু কাজ আছে যে কাজগুলো ঝুঁকিপূর্ণ বেশি, কঠিন বেশি, সে সমস্ত কাজের কী হয়, মজুরি বেশি হয়। আর যে সমস্ত শ্রমিকের কাজগুলো সহজ সাধ্য অর্থাৎ ঝুঁকি কম, সে সমস্ত পেশাতে শ্রমিকের মজুরি কম। আচ্ছা, শারীরিক যোগ্যতার উপরেও কী হয়, শ্রমিকের মজুরি নির্ভর করে। অনেক কাজ আছে যেখানে দৈহিক পরিশ্রমটা বেশি লাগে, মানসিকের চেয়ে দৈহিক পরিশ্রমটা বেশি লাগে। আমি যদি রোগা সম্পূর্ণ শ্রমিক হই তাহলে একজন সুস্থ সবল শ্রমিকের তুলনায় কাজ করতে পারবো না? কখনোই না। একজন সুঠাম দেহের অধিকারী শ্রমিক বেশি কাজ করতে পারবে, তাহলে তার পারিশ্রমিক বেশি হবে। আর আমি যদি ক্ষীণ দুর্বল রোগা হই তাহলে আমার দ্বারা কাজ বেশি করা সম্ভব নয়, বিধায় আমি তখন কী পাবো, মজুরি কম পাবো। কারণ তোমরা সবাই জানো এক উৎপাদনকারী প্রতিষ্ঠানের লক্ষ্য কী, উৎপাদন বেশি করা। যে শ্রমিক বেশি উৎপাদন করতে পারবে সে পারিশ্রমিক বেশি পাবে, আর যে শ্রমিক উৎপাদন ক্ষমতা কম কাজ করতে পারবে সে পারিশ্রমিক কম পাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি আর একটা বিষয় তোমাদের অল্প বা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো, তোমাদের সৃজনশীলতা নেই, তারপরে তোমার জানার জন্য বলবো বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণ। সংক্ষেপে আমি এটা বলবো, বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণ। এটা হচ্ছে কি, প্রতিযোগিতার অভাব। যে সমস্ত পেশাতে প্রতিযোগিতার অভাব আছে সে সমস্ত পেশায় কি মজুরির পার্থক্য হয়। অর্থাৎ যে সমস্ত পেশাতে প্রতিযোগিতা বেশি সেখানে কী হবে, মজুরি একরকম হবে, আর যে সমস্ত পেশাতে প্রতিযোগিতা নাই মজুরি ওখানে আর একরকম হবে। কাজের প্রকৃতির উপরে মজুরি নির্ভর করে। যে সমস্ত কাজ কঠিন কষ্টসাধ্য সে সমস্ত পেশায় কি মজুরি বেশি, আর যে সমস্ত পেশায় আরামায়েশ আছে সেখানে মজুরি কম। দক্ষতার পার্থক্যের কারণে কী হয়, মজুরি ভিন্ন ভিন্ন হয়। যে পেশায় বা যে শ্রমিক দক্ষ বেশি সে মজুরি বেশি পাবে, যে দক্ষ কম সে মজুরি কম পাবে। কাজের স্থায়িত্বের উপরে মজুরি নির্ভর করে। যে সমস্ত কাজ স্থায়ী
সে সমস্ত পেশায় বা সে সমস্ত কাজে মজুরি বেশি, আর যে সমস্ত কাজ স্থায়ী নয় সে সমস্ত পেশায় কী হবে বা সে সমস্ত চাকরিতে মজুরি কম হবে। এখন তুমি মনে করো তোমাকে 5 বছরের জন্য একটা কাজে নিয়োগ দেওয়া, তুমি পাস করে এসেছো, তোমাকে বলা হলো এই 2 বছর 5 বছরের জন্য তোমাকে একটা চাকরি দেওয়া হবে, তোমাকে সেখানে বেতন দেওয়া হবে ধরে নাও 30,000 টাকা। আর একটা পেশাতে তোমাকে বলা হলো যে তোমার সারা জীবন তুমি প্রাইমারি চাকরি বা কোনো শিক্ষকতা বা অন্য কোনো সরকারি জব তুমি চাকরি পাবা, তোমার সেখানে বলা হলো 20,000 টাকা মাস বেতন দেওয়া হবে। তুমি কোনটা বেশি নেবে? 30,000 টাকা আর 20,000 টাকা? তুমি অবশ্যই 20,000 টাকা বেশি নেবে, কারণ তোমার সেখানে মৃত্যুর পুরো পর্যন্ত, অর্থাৎ তোমার যদি এই আছে ততদিন চাকরি পাবো, নিশ্চয়তা আছে। আর এখানে নিশ্চয়তা নাই, 2 বছর 3 বছর 5 বছর পর তোমার চাকরি নট হয়ে যাবে, তাহলে তুমি সে চাকরিটা করবা? কখনো করবা। তার কাজের স্থায়িত্বের উপরে নির্ভর করে। আরেকটা হচ্ছে কাজের ঝুঁকি বা দায়িত্ব। যে সমস্ত কাজের ঝুঁকি বেশি সেখানে পারিশ্রমিক বেশি, যেখানে ঝুঁকি কম পারিশ্রমিক কম। মনে করো যে সমস্ত শ্রমিকেরা কয়লা খনিতে কাজ করে বা যে কোনো খনিতে কাজ করে সেখানে ঝুঁকি বেশি থাকে, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অনেক তোমরা দেখতে পাবো, দেখতে পাবা কি যে চীনে বা অন্য অন্য কান্ট্রিতে কয়লা উত্তোলন করতে যাওয়া, স্বর্ণ উত্তোলন করতে যাওয়া, তেল উত্তোলন করতে যাওয়া ইত্যাদি উত্তোলন করতে যাওয়া দেখা যাচ্ছে কি শ্রমিকরা মারা যাচ্ছে। ওখানে ঝুঁকি বেশি, ওখানে শ্রমিকরা কাজ করতে চায় না বা যারা চায় বেশি বেতন পায়। আর যে সমস্ত কাজে ঝুঁকি কম ওখানে কী হয়? মজুরি কম। অতিরিক্ত আয়ের সুযোগ, যে সমস্ত কাজে অতিরিক্ত আয়ের সুযোগ আছে সেখানে কী হয়? মজুরি বেশি হবে। আর যেখানে অতিরিক্ত আয়ের সুযোগ নাই সেখানে মজুরি কম। আচ্ছা, তোমাদের আমি আর একটা বিষয় আলোচনা করব, সময় তোমাদের বেশি নাই। আর মজুরিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো। মজুরিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? 2 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আর্থিক মজুরি, আর একটা হচ্ছে প্রকৃত মজুরি। আমরা এখন তোমাদের আর্থিক মজুরি প্রকৃত মজুরি সম্পর্কে একটু ধারণা দিই, যে আমরা ক্লাস শেষ করবো আজকে ইনশাআল্লাহ। আর্থিক মজুরি কাকে বলা হয়? আর্থিক মজুরি হলো একজন শ্রমিক শুধুমাত্র অর্থের বিনিময়ে যে কাজ করবে, একজন শ্রমিক কাজ করার পরে যে অর্থ উপার্জন করবে সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। অর্থাৎ একজন শ্রমিক মাসে 30,000 টাকা 20,000 টাকা মাস বেতন পাবে, সেটা হচ্ছে আর্থিক মজুরি। একটা শ্রমিক একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করার পরে যে অর্থ উপার্জন করে সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। প্রকৃত মজুরি কাকে বলা হয়? প্রকৃত মজুরি হলো একজন শ্রমিক নির্দিষ্ট কাজ সম্পাদন করার পরে যে অর্থ উপার্জন করে তার সাথে সাথে যে অন্যান্য সুযোগ সুবিধা পায় সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তোমাদের বোঝার জন্য আমি একটু বলি, একজন শ্রমিক কাজ করলো, মাসে 20,000 টাকা মাস বেতন পেল, এটা হচ্ছে তার আর্থিক মজুরি। 20,000 টাকা পেল, সেটা আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি কি হলো? 15,000 টাকা পেল এক্সাম্পল, তার সাথে সাথে সে অন্যান্য সুযোগ সুবিধা পাবে, যেমন বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, তোমার এই দুপুরের লাঞ্চের ব্যবস্থা, ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সুবিধা, চিকিৎসা ভাতা ইত্যাদি ইত্যাদি। এগুলো যোগ করা হচ্ছে কি প্রকৃত মজুরি। তাহলে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি এই দুটা সংজ্ঞা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে পার্থক্য করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে মজুরি নিয়ে। মজুরি কাকে বলে সংজ্ঞা দিলাম, মজুরি প্রদানের পদ্ধতি বললাম, দুইটা, একটা সময়ভিত্তিক মজুরি, কর্মভিত্তিক মজুরি, বিভিন্ন একই পেশায় মজুরি হারে পার্থক্যের কারণ কি, বিভিন্ন পেশায় মজুরি হারে পার্থক্যের কারণ কি। আর মজুরিকে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে প্রকৃত মজুরি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমরা বাসাতে এই সমস্ত বিষয় নিয়ে দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। তোমরা লেখাপড়া করো, এই করোনা ভাইরাসের মধ্যে লেখাপড়া চালিয়ে যেতে হবে, না হলে তোমরা পিছিয়ে পড়বা। সারা বাংলাদেশে অনলাইন ভিত্তিক ক্লাস চলছে, আমাদের কলেজে চলছে, তোমরা এই বিভিন্ন স্যারের লেকচারগুলো ফলো করবা, ইনশাল্লাহ উপকৃত হবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।